আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। প্যাথোলজি বিষয়ক আজকের ক্লাসে আমরা কথা বলবো হেপাটোবিলিয়ারি সিস্টেম বা লিভারে সংঘটিত যে ডিজিজ গুলো আছে, রোগ ব্যাধি গুলো আছে, সচরাচর যেগুলো হয়ে থাকে বা আমরা সচরাচর যেগুলো শুনে থাকবো, এই ডিজিজ সম্পর্কে আমরা আজকের ক্লাসে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে দেখতে হবে হোয়াট ইজ হেপাটোবিলিয়ারি সিস্টেম। হেপাটোবিলিয়ারি সিস্টেম কাকে বলে? ঠিক আছে, হেপাটোবিলিয়ারি সিস্টেম আমরা যে মূল ধারার সিস্টেম গুলো পড়েছিলাম ফিজিওলজিক্যাল, সেখানে কি ছিল? রেসপিরেটরি সিস্টেম ছিল, ডাইজেস্টিভ সিস্টেম ছিল, নার্ভাস সিস্টেম ছিল, এন্ডোক্রাইন সিস্টেম ছিল, তাই না? তো ওই মূল ধারার সিস্টেম গুলোর মধ্যে কিন্তু আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম শব্দটা পাইনি, তাই না? সেই জন্য আমাদের কাছে এটা নতুন লাগতে পারে। কিন্তু আমি যখন এখন আপনাদেরকে বলে দিব তখন আপনারা বুঝে যাবেন। আমাদের পরিপাক তন্ত্রের মধ্যে গ্ল্যান্ড হিসেবে লিভার ছিল, হ্যাঁ, লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি। লিভার ছিল না? লিভারের পরে গল ব্লাডার ছিল, বাইল ডাক্ট ছিল, তারপরে হচ্ছে যে এখানে কমন বাইল ডাক্ট ছিল। এই লিভার এবং গল ব্লাডার, বাইল ডাক্ট এগুলো কার অংশ ছিল? পরিপাক তন্ত্রের অংশ ছিল, ঠিক আছে? এই পরিপাক তন্ত্রের মধ্যে লিভার, বাইল ডাক্ট, গল ব্লাডার, এই তিনটা জিনিস মিলে আরেকটা যে সমন্বিত প্যাকেজ বা একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে আলাদা করে হেপাটোবিলিয়ারি সিস্টেম বলা হয়, যেটা পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমেরই অংশ, ঠিক আছে? তাইলে এটা আলাদা করে আমরা বলছি হেপাটোবিলিয়ারি সিস্টেম। পরিপাকতন্ত্রের মধ্যে লিভার, বাইল ডাক্ট এবং গল ব্লাডার, এই তিনটা মিলে যে একটা সিস্টেম তৈরি হয়েছে, এই সিস্টেমটাকে আমরা বলতেছি হেপাটোবিলিয়ারি সিস্টেম। তাহলে এখানে থাকবে কি? লিভার থাকবে, ঠিক আছে? লিভারের দুইটা লোব থাকে, 1 নাম্বার 2 নাম্বার, রাইট এন্ড লেফট লোব, দুইটা অংশ থাকে, হ্যাঁ। ডান পাশে একটা, বাম পাশে একটা। ডান পাশের অংশটা লার্জ, বড়, বাম পাশের অংশটা ছোট। তারপরে হচ্ছে যে এখানে লিভার থেকে একটা নল, চিকন নলাকার নিচের দিকে নেমে আসছে, এটাকে বলা হয় বাইল ডাক্ট, ঠিক আছে? এই বাইল ডাক্ট আবার একটা পিত্ত থলির সাথে সংযুক্ত হয়েছে, যেখানে পিত্ত রস এসে জমা হয়, এগুলো আমরা জানি। এবং এই পিত্ত রস পিত্ত থলি থেকে পিত্ত রস একটু একটু করে এই বাইল ডাক্ট হয়ে কার সাথে যুক্ত হচ্ছে? ডিউডেনামের সাথে যুক্ত হচ্ছে। এই যে এই দিক দিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইনের ডিউডেনাম এইখানে কেন যুক্ত হচ্ছে? কারণ এই গল ব্লাডার থেকে পিত্ত রস পরিবহন করে আমাদের খাবারের সাথে মিক্স করে এই সিস্টেম কি করে? তাহলে এই সিস্টেম তো পিত্ত রস উৎপাদন করে। 1 নাম্বার কথা, হেপাটোবিলিয়ারি সিস্টেম পিত্ত রস উৎপাদন করে। এই পিত্ত রস উৎপাদন করে গল ব্লাডার বা থলির মধ্যে, পিত্ত রসের যে থলি আছে সেই থলির মধ্যে প্রাইমারিলি তাকে রিজার্ভ রাখে এবং একটু একটু করে আমাদের খাদ্যের সাথে, ডিওডেনামের মধ্যে খাদ্যের সাথে যুক্ত করতে থাকে, ঠিক আছে? একটু একটু করে কি করতে থাকে? যুক্ত করতে থাকে। এবং আমাদের খাবারের মধ্যে থাকা ফুড কন্টেন্ট গুলো ডাইজেস্ট, যেগুলো আমরা তাহলে আপনাদের আশা করছি হেপাটোবিলিয়ারি সিস্টেম কাকে বলে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। একেবারে আক্ষরিকভাবে এটা বললেই চলবে, লিভার, তারপরে বাইল ডাক্ট, পিত্তথলি, পিত্তরস, এগুলো মিলে যে একটা সিস্টেম তৈরি হয়েছে তাকে বলা হয় হেপাটোবিলিয়ারি সিস্টেম, যেটা পরিপাকতন্ত্রেরই একটা অংশ, ঠিক আছে? এইটুকু পর্যন্ত আমরা আলোচনা ভালো করে মনে রাখবো। তারপরের অংশে আমরা দেখব যে এই হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জ ঘটে, কি কি কমন ডিজিজ তৈরি করতেছে, হোয়াট আর দ্য কমন ডিজিজ এবং হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল চেঞ্জ, ঠিক আছে? আর স্বাভাবিক অবস্থা পরিবর্তিত হয়ে রোগ অবস্থা তৈরি করে, তাই না? এবং স্বাভাবিক অবস্থা যেটা, এই স্বাভাবিক অবস্থার পরিবর্তনটাকে বলা হয় প্যাথোলজিক্যাল চেঞ্জ মানে স্বাভাবিক অবস্থার পরিবর্তন, কোনো একটা অঙ্গের স্বাভাবিক অবস্থার পরিবর্তন। আর পরিবর্তন হয়ে কি হচ্ছে? পরিবর্তন হয়ে হচ্ছে কমন ডিজিজ তৈরি করতেছে, রোগ তৈরি করতেছে, ঠিক আছে? আর ডিজিজের আক্ষরিক অর্থ তো আপনারা জানেন, বলেছি কিনা মনে পড়তেছে আপনাদের? ডিজ মানে হচ্ছে যে অশান্তি, অসুস্থতা, অসুখ, হ্যাঁ, যেখানে শান্তি নাই, শান্তির অভাব। ডিজ পেইনফুল, অশান্তি, কষ্টদায়ক। আর ইস মানে হচ্ছে সুখ। তার মানে সুখের আগে অসুখ বসছে, শান্তির আগে অশান্তি বসছে, তার মানে স্বাভাবিক শান্তি, স্বাভাবিক স্বস্তি, স্বাভাবিক সুখের বিপরীত অসুখ, হ্যাঁ, অশান্তি, অসুস্থতা। তাকে বলা হয় ডিজিজ, ঠিক আছে? তার মানে রোগ অবস্থাজনিত পরিবর্তন ঘটে, কোথায় ঘটে? ফিজিওলজিক্যাল নর্মাল সিস্টেমটা প্যাথোলজিক্যাল
প্যাথোলজিক্যালি চেঞ্জ হয়, তাদের অবস্থাটা পরিবর্তন ঘটে এবং একটা রোগ তৈরি করে। এখন এই পরিপাক তন্ত্রের মধ্যে থাকা ডাইজেস্টিভ সিস্টেমে থাকা হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম, স্পেসিফিক হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে কি কি ডিজিজ সংঘটিত হয়, এই ডিজিজ গুলোর নাম আমরা আপনাকে আগে বলে দেই। যেমন প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি কি জন্ডিস, তারপর হ্যাপাটাইটিস, এরপর ভাইরাল হ্যাপাটাইটিস, এখানে হ্যাপাটাইটিস বিটা আমরা জানবো এই সম্পর্কে ডিটেল। একই সাথে লিভার অ্যাবসেস, হ্যাঁ, ফ্যাটি লিভার ডিজিজ, লিভার বা হেপাটিক সিরোসিস, তারপরে হচ্ছে যে কলেসিস্টাইটিস, কলেলিথিয়াসিস, কলেস্থেসিস বা কলেস্টেসিস, ঠিক আছে, আমরা যাই বলি কলেস্টেসিস। এই ডিজিজ গুলো সচরাচর আমাদের এই হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে সংগঠিত হয়ে থাকে। এই যে যতগুলো ডিজিজ আলোচনা করলাম, এই ডিজিজ গুলো তৈরি হয় প্রধান তিনটা পরিবর্তনের মধ্য দিয়ে, তিনটা প্যাথোলজিক্যাল পরিবর্তনের মধ্য দিয়ে। হয় সেখানে ইনফ্লামেশন হবে, না হয় সেখানে ইনফেকশন হবে, না হয় সেখানে নিওপ্লাজম হবে। এই তিনটার অর্থ আমরা জানার কথা, জানেন কিনা বা রিকল করতে পারছেন কিনা, মিলাতে পারছেন কিনা জানি না। তো এখানে ইনফ্লামেশন মানে প্রদাহ, যেখানে রোবর, ক্যালোর, ডোলোর, সোয়েলিং আসবে। ইনফেকশন মানে এখানে আসবে কি মাইক্রো অর্গানিজম, জীবাণু আসবে, জীবাণু এসে এখানে প্রদাহ তৈরি করবে, ইনফ্লামেশন তৈরি হবে, অর্থাৎ এখানে একটা জীবাণু জড়িত থাকবে, ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস যাই হোক, হ্যাঁ, এখানে জীবাণু জড়িত থাকবে, ইনফেকশন ঘটাবে। অথবা নিওপ্লাজম নতুন করে কিছু বৃদ্ধি ঘটাবে, নতুন করে কোনো কিছু জমবে বা নতুন করে কোনো কিছু বৃদ্ধি হবে। নিউ মানে নতুন, প্লাজম মানে বৃদ্ধি, নতুন বৃদ্ধি। এই তিনটা পরিবর্তন কোথায় হবে? লিভারে অথবা বাইল ডাক্টে অথবা গল ব্লাডারে, এই তিনটার যে কোনো একটা জায়গার মধ্যে যে কোনো একটা পরিবর্তন ঘটে যে কোনো একটা নির্দিষ্ট রোগ তৈরি করবে। এগুলোই আমরা এখন ডিটেইলে জানবো, ঠিক আছে। এখানে প্রথমে বলা হচ্ছে যে হোয়াট ইজ জন্ডিস, জন্ডিস কাকে বলে। এটার সংজ্ঞা যদি আমরা বলি, দাঁড়ায় হচ্ছে যে ইনক্রিজড লেভেল অফ বিলিরুবিন ইন ব্লাড, ব্লাডের মধ্যে বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায় ইজ কল্ড জন্ডিস। অর্থাৎ জন্ডিস কাকে বলে? জন্ডিস হচ্ছে যে যদি রক্তের মধ্যে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় তাহলে তাকে জন্ডিস বলে। যেহেতু বিলিরুবিন বেড়ে যায়, তার আগে যদি আমরা হাইপার দিয়ে দেই তাহলে কি যুক্ত হয়? হাইপার বিলিরুবিনেমিয়া, হাইপার বিলিরুবিনেমিয়া। এমিয়া মানে হচ্ছে যে রক্তে, হ্যাঁ, কোন শব্দের শেষে যদি EMIA থাকে, এগুলোর মানে হবে কি? এগুলোর মানে হবে রিলেটেড টু ব্লাড। তার মানে ব্লাডে যদি বেশি পরিমাণে বিলিরুবিন পাওয়া যায় তাকে আমরা হাইপার বিলিরুবিনেমিয়াও বলতে পারি। তার মানে যাকে আমরা জন্ডিস বলছি তাকে আমরা হাইপার বিলিরুবিনেমিয়াও বলতে পারি। ইটস অলসো কল্ড হাইপার বিলিরুবিনেমিয়া। হাইপার মানে বেশি, বিলিরুবিন মানে বিলিরুবিন, আর এমিয়া মানে হচ্ছে যে রক্তের মধ্যে বিলিরুবিনের পরিমাণ বেশি। এবার আসেন সরাসরি পরিচয় দেই, বিলিরুবিন কি। বিলিরুবিন তো আমাদের জানতে হবে। বিলিরুবিন যদি রক্তে বেড়ে যায় এটা একটা রোগ অবস্থা তৈরি যেহেতু করতেছে, তার মানে এটা খারাপ জিনিস। হ্যাঁ, এটা একটা বজ্র পদার্থ যেটা আমাদের যে শরীরে প্রতিনিয়ত রক্ত কণিকাগুলো ভেঙে যায়, ব্লাড সেলগুলো ভাঙে, আবার নতুন করে ব্লাড সেল উৎপন্ন হয়। এই রেড ব্লাড সেল যখন ব্রেকডাউন হয় এবং রেড ব্লাড সেল ব্রেকডাউন হয়ে এই বিলিরুবিন নামক পদার্থের সূচনা উৎপাদন করে, সূচনা ঘটায়। পার ডে, প্রতিদিন প্রায় 250 থেকে 350 মিলিগ্রাম বিলিরুবিন আমাদের শরীরে উৎপাদিত হয়, ঠিক আছে। এখন এই বিলিরুবিন দেখতে কেমন? হলুদ বর্ণের। এই হলুদ বর্ণের বিলিরুবিনটা লিভারের মাধ্যমে, লিভার এই বিলিরুবিনটাকে একটা বিশেষ মাধ্যমে কনভার্ট করে। বিলিরুবিনটাকে বিশেষ কিসে পরিবর্তন করে? লিভার এই বিলিরুবিনটা একটা বিশেষ ভাবে কনভার্ট করে। কেন কনভার্ট করে বিশেষভাবে? কারণ যাতে করে লিভার সেটাকে শরীর থেকে বের করে দিতে পারে। এটা লিভার শনাক্ত করে এবং বিশেষ একটা মাধ্যমে পরিবর্তন করে বাইল বা পিত্ত রসের সাথে শরীর থেকে বের করে দেয়, যা পরবর্তীতে পায়খানার সাথে ডিউডেনাম দিয়ে যুক্ত হয়ে পায়খানার সাথে, মলের সাথে, আমাদের ওই ডাইজেস্টেড ফুডের সাথে, কন্টেন্টের সাথে, ফিকাল কন্টেন্টের সাথে যুক্ত হয়ে বের হয়ে যায়, ঠিক আছে। তাইলে স্বাভাবিকভাবে প্রতিদিনই আমাদের শরীরে বিলিরুবিন উৎপন্ন হচ্ছে এবং প্রতিদিনই লিভার এই বিলিরুবিনকে বিশেষ একটা মাধ্যমে কনভার্ট করার মধ্য দিয়ে লিভার বাইলের মধ্যে দিয়ে বা পিত্ত রসের মধ্য দিয়ে এই বিলিরুবিনটাকে পরিপাক নালীর মধ্য দিয়ে বের করে দিচ্ছে। এখন কোনো কারণে যদি লিভার এই বিলিরুবিনটাকে ওই নিষ্কাশনযোগ্য মাধ্যমে রূপান্তর করতে না পারে এবং সে যদি
এটাকে বের না করতে পারে, তাহলে কি হবে? প্রতিদিন যে পরিমাণ নিঃসরিত হচ্ছে বিলিরুবিন বা উৎপাদিত হচ্ছে 250 থেকে 350 মিলিগ্রাম, সেটা কি ডে বাই ডে জমতে থাকবে, ব্লাডে জমতে থাকবে। একটা সময় গিয়ে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হলুদ আভ প্রকাশিত হবে, বিশেষ করে স্ক্লেরাতে, চোখের মধ্যে। হ্যাঁ, চোখের মধ্যে, বিশেষ করে চোখের উপরি অংশে, তারপরে আমাদের ত্বকের মধ্যে, মুখের ত্বক, হাতের তালু ত্বক, নখের উপরি ভাগের চিত্রে একটা হলুদ বর্ণ প্রকাশিত হবে, হলুদ। এবং মিউকাস মেমব্রেন গুলোতে, যেমন নাকের ভিতরের মিউকাস মেমব্রেন, মুখের ভিতরের মিউকাস মেমব্রেন, জিহ্বার মধ্যে একটা হলুদ হলুদ বর্ণ প্রকাশিত হবে। এতে করে বোঝা যাচ্ছে বিলিরুবিনের পরিমাণ রক্তে বেড়ে গিয়েছে। এখান থেকে বোঝা যায় যে লিভারের সামথিং গোয়িং রং, লিভারে কিছু একটা অসুবিধা আছে। লিভার স্বাভাবিকভাবে যে কাজটা করতেছিল বা করার যোগ্যতা রাখে বা করার দায়িত্ব ছিল, সে এখন করতে পারছে না। কি করতে পারছে না? ওই যে যেটা বজ্র পদার্থ প্রতিনিয়ত উৎপাদিত হচ্ছে, সেটাকে সে বের করে দেওয়া তার দায়িত্ব ছিল। হ্যাঁ, এখন সে যদি তার এই দায়িত্ব জিম্মাদারি পালন না করতে পারে, তখন আমরা কি বুঝি? তখন আমরা বুঝি লিভারের কোনো একটা অসুস্থতা আছে, লিভারের একটা ব্যর্থতা আছে, লিভারের একটা অক্ষমতা আছে। এখন কি কারণে লিভারের এই অক্ষমতা তৈরি হলো সেটা খুঁজে বের করতে হবে। তার মানে জন্ডিস কোনো ধরনের রোগ না, জন্ডিস একটা উপসর্গ, এবং এটা একটা সাইন, বা ডাক্তার খুঁজে বের করেন, ডাক্তার খুঁজে বের করেন। তো এই সাইন বা উপসর্গ যেটা ডাক্তার খুঁজে বের করেন, এবং এইটা দ্বারা আমরা বুঝি যে লিভারের ডিসফাংশন কোনো থাকতে পারে, কোনো লিভারের কি থাকতে পারে, ডিসফাংশন বা অসুস্থতা, অসুবিধা, অশান্তি থাকতে পারে। যেটা দেখে আমরা চিন্তা করি, বা আপনাদেরও চিন্তা করা প্রয়োজন হবে যে তাকে কি লিভার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানো লাগবে কিনা, পাঠানো উচিত কিনা। তখন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক অথবা একজন গ্র্যাজুয়েট চিকিৎসক তার লিভার ফাংশন টেস্ট করবে। হ্যাঁ, লিভার ফাংশন টেস্ট, এলএফটি, লিভার ফাংশন টেস্ট করে সে খুঁজে বের করার চেষ্টা করবে লিভারে কোনো অসুস্থতা আছে কিনা, মেজর অসুস্থতা যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, তারপরে লিভারের মধ্যে কোনো ধরনের অ্যাবসেস অথবা সিরোসিস, ফ্যাটি লিভার ডিজিজ অথবা কলেলিথিয়াসিস, হ্যাঁ, তারপরে হচ্ছে কলেস্টেসিস, কি আছে, গলস্টোন, কি ঘটনা, কি ঘটনা, কি এটা খুঁজে বের করতেই হবে। না হলে কিন্তু একটা সময় এই বিলিরুবিনের প্রভাবে বডিতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস দেখা দিবে। ঠিক আছে, এই চিহ্ন একটা গুরুত্বপূর্ণ চিহ্ন যেটা ইন্ডিকেট করবে লিভারের অসুস্থতা। আশা করছি জন্ডিসের ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট হলো। এবং একটা কথা উল্লেখযোগ্য, সেটা হলো যে এই যে জন্ডিস হলে যেমন দেখা যাবে, ছবিতে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে জন্ডিস নিয়ে যেখানে কুসংস্কার আচ্ছাদিত সমাজ, সেখানে কিছু অসাধু অসাধু ব্যবসায়ী, আহ কবিরাজ হতে পারে অথবা কোনো আহ, ওই যে ওঝা হতে পারে, তারা কি করতে পারে, বলে যে জন্ডিস নামাই, আমরা জন্ডিস নামাই। জন্ডিস নামানোর কোনো কিছু না, এখানে তারা বিভিন্ন মানে কারিশমা দেখাবে, বিভিন্ন রকম ম্যাজিক দেখাবে, এগুলো সব মিথ্যা ভণ্ডামি। এখানে জন্ডিস নামানোর কিচ্ছু নাই, জন্ডিস নামানোর কিছু নেই, এগুলো প্রতারণা মাত্র। তার মানে জন্ডিসের জন্য ওই এটা হাবিজাবি সিরাপ, তারপরে হচ্ছে যে অনেক বড় বড় বোতল খাওয়া, তাই এই সিরাপের মধ্যে বলে যে এটা জন্ডিসের সিরাপ খান ভালো হয়ে যাবে, এগুলো অ্যাকচুয়ালি স্টেরয়েডের কিছু নেই, এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো সুনির্দিষ্ট কোনো ডেটাবেজ নাই, যেগুলো সুনির্দিষ্ট কোনো ডেটা নাই, এটা কি দিয়ে তৈরি, কি আছে এখানে, ডাক্তারের পরামর্শ ছাড়া শুধু ফার্মেসিওয়ালা বলছে যে এই জন্ডিসের এই ফাইলটা খান ঠিক হয়ে যাবে, এটা করা যাবে না। অমুক কবিরাজের কাছে যান, ওইটাও করা যাবে না। এইভাবে নামাবো আমরা জন্ডিস, সেটাও মিথ্যা, প্রতারণা, ভণ্ডামি। তাহলে কি করবেন? করবেন হচ্ছে সোজাসুজি একজন গ্র্যাজুয়েট চিকিৎসকের কাছে পাঠিয়ে দিবেন, অথবা পারলে একজন লিভার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাবেন। গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে, যদি সরকারি চেইনে পাঠান তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে পাঠাইলে তারপর তারা এটা খুঁজে বের করার চেষ্টা করবে লিভারের আন্ডারলাইন কোনো কজ আছে কিনা। ঠিক আছে, এবার আসেন দ্বিতীয় অবস্থা, হ্যাপাটাইটিস। হোয়াট ইজ হ্যাপাটাইটিস? ইনফ্লামেশন অফ লিভার, অর্থাৎ লিভারে যদি প্রদাহ তৈরি হয় তখন সেটাকে বলা হয় হ্যাপাটাইটিস। এখন এই লিভারের মধ্যে যে বিশেষ ধরনের কোষ দ্বারা লিভার তৈরি, আমরা তো জানি আমাদের হিউম্যান বডিটা কি অসংখ্য অগণিত কোষ দ্বারা তৈরি হয়েছে। এক এক অর্গান এক এক বিশেষ বিশেষ ধরনের কোষ দিয়ে তৈরি হয়েছে। এই লিভারও তার বিকল্প কিছু না, এই লিভারের মধ্যে বিশেষ ধরনের কোষ আছে যেগুলোকে বলা হয় হ্যাপাটোসাইট। এই হ্যাপাটোসাইট গুলোর মধ্যে, এই কোষগুলোর মধ্যে বা লিভারের মধ্যে যদি ইনফ্লামেশন হয়, রোবর ক্যালর ডোলর সোয়েলিং, মানে লাল হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এই সাইনগুলো যদি আসে তখন এটাকে বলা হবে হ্যাপাটাইটিস।
এখন যদি হ্যাপাটাইটিস বলি, এটাও কিন্তু আমরা রোগটাকে নির্দিষ্ট করলাম না, এটা একটা অবস্থা মাত্র বললাম, রোগ অবস্থা বললাম যে এটা লিভারের একটা রোগ অবস্থা। কিন্তু এই হ্যাপাটাইটিস বা প্রদাহটা কি দিয়ে হয়েছে? কি অ্যাবসেস দিয়ে হয়েছে, মানে ফোড়া দিয়ে হয়েছে, নাকি ভাইরাল হ্যাপাটাইটিস মানে হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে হয়েছে, না সি ভাইরাস দিয়ে হয়েছে, না অন্য কোনো ব্যাকটেরিয়া জনিত কারণে হয়েছে, হ্যাঁ, না কোনো ওষুধের প্রভাবে হয়েছে, এটা কি দিয়ে হলো এই হ্যাপাটাইটিসটা, এটা কিন্তু এখনো সুনির্দিষ্ট না। এটা জাস্ট কেবলমাত্র লিভারের প্রদাহ যদি থাকে তখন এটা হ্যাপাটাইটিস বলা হয়। অনেক সময় সোনোগ্রাফির রিপোর্টে ডাক্তারগণ লিখে দিতে পারে যে ফিচার অফ হ্যাপাটাইটিস, মানে হ্যাপাটাইটিসের ফিচার পাওয়া গেছে, ফিচার অফ হ্যাপাটাইটিস। যদি এরকম বোঝা যায় তাহলে বুঝতে হবে লিভারের প্রদাহ হয়েছে, কি কারণে হয়েছে এই প্রদাহ, কি কারণে সৃষ্টি হয়েছে সেটা এখনো সুনির্দিষ্ট না বা শনাক্ত করা যায়নি, যেটার জন্য শনাক্ত করার প্রয়োজন আছে, পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে, আরো সুনির্দিষ্ট করার প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে হ্যাপাটাইটিস আমরা বুঝলাম। এবার আসেন ভাইরাল হ্যাপাটাইটিস, এটা আবার কি? শুধু হ্যাপাটাইটিস এর আগে ভাইরাল শব্দটা লাগছে। যদি হ্যাপাটাইটিস হয়, হ্যাপাটাইটিস কজড বাই ভাইরাস, যদি এই হ্যাপাটাইটিস ভাইরাস যেগুলো আছে, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে কি কি হ্যাপাটাইটিস ভাইরাস আছে, হ্যাপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। এই হ্যাপাটাইটিস ভাইরাসগুলো দিয়ে যদি লিভারের মধ্যে এরকম হ্যাপাটাইটিস তৈরি হয়, প্রদাহ তৈরি হয়, তখন এটাকে বলা হবে ভাইরাল হ্যাপাটাইটিস। তখন খালি হ্যাপাটাইটিস বলা হবে না, তখন কি বলা হবে? ভাইরাল হ্যাপাটাইটিস। ঠিক আছে, এই ভাইরাল হ্যাপাটাইটিস এর মধ্যে আমরা যে কয়টা ধরন দেখলাম, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, সবগুলোই একটা মানুষের হতে পারে। ঠিক আছে, তবে বাংলাদেশ এবং ভারতের প্রেক্ষাপটে যেটা কমন সেটা হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস কি? হেপাটাইটিস বি, এটা মোস্ট কমন এবং মোস্ট ডেঞ্জারাস একটা অবস্থা, ভাইরাস জনিত অসুস্থতা, যেটাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসেবেও কনসিডার করা হয়, এসটিডি হিসেবেও মানে কনসিডার করা হয়, যেটা একজন থেকে আরেকজনের ছড়ায়। একজন আক্রান্ত ব্যক্তির রক্ত যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার হ্যাপাটাইটিস বি হয়ে যাওয়ার চান্স থাকবে। একজন আক্রান্ত ব্যক্তির যদি নিডেল আপনি বা ব্যবহার করা সিরিঞ্জ, সুই, এগুলো আপনার ত্বকে পিঞ্চ করেন তাহলে হওয়ার চান্স থাকবে। তারপরে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড, হাজবেন্ডের আছে, এখন ওয়াইফেরও হয়ে যাওয়ার চান্স থাকবে সিমেনের মধ্য দিয়ে। এরপরে হচ্ছে ভ্যাজাইনাল ফ্লুইডের মধ্য দিয়ে এটা বডির মধ্যে একজন থেকে আরেকজনের ট্রান্সফার হয়। এটা ছোঁয়া, মানে এটা কমিউনিকেবল একটা ডিজিজ। ঠিক আছে, এটা কি ডিজিজ? এটা কমিউনিকেবল ডিজিজ। এটাকে এসটিডি হিসেবেও শনাক্ত করা যায়, বলা হয়, ধরা হয়। তো এটার বিভিন্ন রুট অফ ট্রান্সমিশন আছে, কোন দিক দিয়ে এটা ছড়ায় এটার বিভিন্ন তথ্য আছে, এটা আলাদা আলোচনা। তো এইটা আছে কিনা, এটা কোন পরীক্ষার মাধ্যমে করা হয়? হেপাটাইটিস বি সারফেস এন্টিজেন, এইচবিএস এজি। হেপাটাইটিস বি সারফেস এন্টিজেন, এই একটা সিম্পল টেস্ট করে এইচবিএস এজি, এই পরীক্ষাটা যদি নন রিয়েক্টিভ হয় বা নেগেটিভ হয়, দুইটাই থাকতে পারে শব্দ, আপনি দেখতে পারেন নন রিয়েক্টিভ অথবা নেগেটিভ, যাই থাকে এটা সঠিক, সব জায়গাটাই সঠিক। যদি নন রিয়েক্টিভ হয়, সারফেস অ্যান্টিজেন যদি না পাওয়া যায়, তাহলে নন রিয়েক্টিভ লেখা থাকবে, বি সারফেস অ্যান্টিজেন আর কি। হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু যদি রক্তে না পাওয়া যায়, নেগেটিভ বা নন রিয়েক্টিভ। আর যদি পাওয়া যায় তাহলে রিয়েক্টিভ অর পজিটিভ লেখা থাকবে, রিয়েক্টিভ অর পজিটিভ। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই পরীক্ষাটা করে আমাদের সবারই উচিত দেখে নেওয়া আমাদের হেপাটাইটিস বি আছে কিনা। আর যদি না থাকে, এটা প্রিভেন্টেবল একটা ডিজিজ, প্রতিরোধযোগ্য একটা অসুস্থতা, একটা ব্যাধি। এটার জন্য টিকা আছে, টিকা পাওয়া যায়, ভ্যাকসিন পাওয়া যায়। ঠিক আছে, হ্যাপা বি ভ্যাকসিন বাংলাদেশের বাজারে পাওয়া যায়। এই হেপাটাইটিস বি ভ্যাকসিন আপনারা ডোজ আকারে গ্রহণ করে ফেলতে হবে। ঠিক আছে, যদি নেগেটিভ থাকে বা নন রিয়েক্টিভ থাকে। আর যদি পজিটিভ থাকে বা রিয়েক্টিভ থাকে তাহলে এটা চিকিৎসার অধীনে নিয়ে আসতে হবে এবং লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে, পার্সোনাল লাইফ, সেক্সুয়াল লাইফ সব লিড করার ব্যাপারে খুব সাবধান হয়ে যেতে হবে। ঠিক আছে, এবং ব্লাড দেওয়ার পূর্বে একজন আরেকজনকে যখন ব্লাড ট্রান্সফিউশন করে, তখন কিন্তু এই প্রোটিন এক্সামিনেশনের মধ্য দিয়ে এটাও করা হয়, এসবিএস এজি তার আছে কিনা, যদি না থাকে তখনই করা হয়। এখন একজনের উপকার করতে গিয়ে আপনি যদি হেপাটাইটিস বি আক্রান্ত, আপনি তাকে ব্লাড দিয়ে দেন, তখন কিন্তু তারও হেপাটাইটিস বি হয়ে যাবে। অতএব উপকার করতে গিয়ে ক্ষতি করা যাবে না। তাহলে এই হেপাটাইটিস ভাইরাসগুলো দ্বারা ভাইরাল হেপাটাইটিস সৃষ্টি হতে পারে। তন্মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসটা খুব ইম্পর্টেন্ট, যেটা বিদেশ যাওয়া থেকে শুরু করে বিয়ে করার পূর্বে, তারপরে হচ্ছে যে ব্লাড দেওয়ার পূর্বে, সব ক্ষেত্রে এটা চেক করা হয়, ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার পূর্বে এগুলো চেক করা হয়। ঠিক আছে, তাইলে আগের আলোচনা থেকে আশা করছি হেপাটাইটিস এবং ভাইরাল হেপাটাইটিস বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো যে লিভার অ্যাবসেস। হোয়াট ইজ লিভার অ্যাবসেস? অ্যাবসেস উইথিন দ্য লিভার ইজ কল্ড লিভার অ্যাবসেস। যদি লিভারের মধ্যে ফোড়া হয়, একবারে আক্ষরিকভাবে যা বলছি তাই, যদি লিভারের মধ্যে ফোড়া হয়,
আমরা যেরকম ত্বকের মধ্যে ফোড়া দেখি, ত্বকের মধ্যে ফোড়া দেখি না আমরা, এরকম যদি এখানেও ফোড়া হয়, আচ্ছা, যদি এখানে ফোড়া হয়, ফোড়া বা আমরা যেটা বলি আর কি, যে ত্বকের মধ্যে যেরকম বড় সাপিউরিটি পুঁজ নিয়ে ভিতরের দিকে গভীর হয়ে ইনফেকশন হয়, এরকম লিভারের হ্যাপাটোসাইট বা লিভারের কোষগুলোতেও হতে পারে, যেমনটা ছবিতে দেখানো হচ্ছে বা দেখতে পাচ্ছেন। এটা এরকমও হতে পারে। লিভারের মধ্যে যদি ফোড়া হয় তাহলে হ্যাপাটাইটিস বা লিভারের প্রদাহ তৈরি হবে, এবং এই অবস্থাটাকে বলা হবে লিভার অ্যাবসেস বা লিভারে ফোড়া। তারপরে আসেন যে এখানে বলা হচ্ছে লিভার সিরোসিস অথবা হ্যাপাটিক সিরোসিস। আমরা যেটাই বলি দুইটাই সঠিক। এখানে হ্যাপাটিক সিরোসিসও বলতে পারবো, আবার লিভার সিরোসিসও বলতে পারবো, আবার শুধু সিরোসিস বুঝলেও লিভার সিরোসিসকেও বোঝায়, লিভার সিরোসিসকেই বোঝাবে। এটা আবার কি? এটা একটা প্যারেনকাইমাল ডিজিজ অফ লিভার। এটা লিভারের একটা প্যারেনকাইমাল ডিজিজ ক্যারেক্টারাইজড বাই, যেটা চারিতায়িত হয় ডিফিউজ প্রচুর পরিমাণে যে হ্যাপাটিক ফিব্রোসিস হওয়ার মধ্য দিয়ে। হ্যাপাটিক ফিব্রোসিস মানে এখানে ফাইব্রাস টিস্যু এসে জমতে থাকে এবং একটা ফর্ম নডিউল ফর্ম করে, একটা শক্ত শক্ত নডিউল ফর্ম করে। কোথায়? এই হ্যাপাটোসাইট গুলো লিভারের মধ্যে, রেজাল্ট ইন লস অফ, কি লস করবে? নর্মাল লোবিউলার আর্কিটেকচার অফ লিভার, যে যার মধ্য দিয়ে লিভারের নর্মাল যে লোবিউলার আর্কিটেকচার আছে, মানে ডান পাশের একটা লোব বাম পাশের একটা লোব, এটার যে একটা নর্মাল আর্কিটেকচার গঠন, কার্যগত গঠন এবং আপনার ঘটনগত গঠন, এই দুইটা বিবেচনায় কি করবে? এটা লস করবে। কি হবে এখানে দেখেন লিভারটা কেমন হয়ে গেছে, মনে হয় যে পুড়ে পুড়ে গেছে, তাই না? মনে হচ্ছে পুড়ে গেছে। হ্যাঁ, ঠিক এখানে ফাইব্রাস টিস্যু এসে জমতে থাকবে, ফাইব্রোসিস হয়ে যাবে এবং নোডিউলের মতো শক্ত 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 এরকম এরকম হয়ে যাবে। হ্যাঁ, নোডিউল তৈরি হবে। তার কারণে এই হ্যাপাটোসাইট গুলো তাদের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য পুরাপুরি হারায় ফেলবে, যার কারণে এটা তৈরি হয়। এবং এটা কিন্তু ধরেই হয়ে যায় না, এটা কোনো একটা রোগের সূত্র ধরে রোগের পরিণতি হয়। যেমন ধরেন হ্যাপাটাইটিস বি, এই হ্যাপাটাইটিসের বি এর চরম পরিণতি হচ্ছে যে লিভার সিরোসিস। এইটা কিন্তু আনট্রিটেড একটা অবস্থা, যেটা থেকে লিভারকে পুনরায় আগের অবস্থানে ফিরে আসা সম্ভব হয় না, যেখানে লিভার ফেলিওর আলটিমেটলি লিভার ফেল করে, লিভার কি করে? আলটিমেটলি ফেল করে। যেমন ভাইরাল হ্যাপাটাইটিস এর ফলে এরকম অবস্থা সৃষ্টি হইতে পারে, যাদের হ্যাপাটাইটিস বি আছে তাদের এরকম ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে লিভার সিরোসিস, লিভারের চরম পর্যায়ের সর্বশেষ রোগ অবস্থাজনিত পরিণতি, যার ফলে লিভারের আর্কিটেকচারাল এন্ড ফাংশনাল যে কার্যাবলী আছে সেটা ব্যাহত হয়, স্টপ হয়ে যায়, ডিসফাংশন হয়, ফেইলিওর হয়। ঠিক আছে, তাহলে লিভার সিরোসিস একটা ভয়ঙ্কর অবস্থা। তারপরে বলা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। ঠিক আছে, ফ্যাটি লিভার বা ফ্যাটি লিভার ডিজিজ যেটাই বলি আমরা, এখানে শুধু ফ্যাটি লিভার লেখা হয়েছে, যদি ফ্যাটি লিভার ডিজিজ বলা হয় তাও ভুল, কোনো সমস্যা নাই। এটা আবার কি? এটা হচ্ছে একটা রিভার্সিবল কন্ডিশন অফ লিভার। এই রিভার্সিবল কন্ডিশন অফ লিভার মানে যেটা ফেরতযোগ্য অবস্থা, যেখান থেকে পুনরায় আবার লিভার ফিরে যেতে পারে। অর্থাৎ এখানে কিন্তু ইরিভার্সিবল অবস্থা, এই যে চেঞ্জটা হয়েছে এটা ইরিভার্সিবল, মানে এটা আগের মতো আর হবে না, অসম্ভব। আর আগের মতো হওয়া সম্ভব না যদি আল্লাহ পাক না চায়, একান্ত বিশেষ রহমত ছাড়া। আর এখানে এখানে যেটা বলা হচ্ছে যে এখানে লিভারে চর্বি জমে, ফ্যাট মানে চর্বি, সোজাসুজি যেটা কথা, ডিপোজিট হবে কি? ট্রাইগ্লিসারাইড এবং আদার্স যে ফ্যাট গুলো আছে। এই ট্রাইগ্লিসারাইড ফ্যাটের একটা বিশেষ ধরন, যেটা চর্বি জমায়, হাড়েও চর্বি জমায়, লিভারেও চর্বি জমায় এবং রক্তনালীর ভিতরেও চর্বি জমায়, যার ফলশ্রুতিতে এই ফ্যাটি লিভার তৈরি করে, হাড়ের মধ্যে ব্লক তৈরি করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এই ট্রাইগ্লিসারাইড সহ অন্যান্য খারাপ কোলেস্টেরল বা ফ্যাট গুলো কোথায় জমে? লিভারে যদি জমতে থাকে এবং লিভারের মধ্যে একটা অবস্থা তৈরি হয় যে ফ্যাটি লিভার তৈরি হয়, মানে লিভার আকারে বড় হয়ে যায়। যেমন এখানে আমরা ছবিটাতে যেমন দেখতে পাচ্ছি, লিভারের এই লোবের অংশের মধ্যে কি ফ্যাট ডিপোজিট হয়েছে, বাড়তি ফ্যাট কি বলছে? জমছে। এই চর্বিগুলো লাইফস্টাইল মডিফিকেশন করার মধ্য দিয়ে, ওষুধ সেবন করার মধ্য দিয়ে, চিকিৎসা করার মধ্য দিয়ে এটা কিউরেবল, এটা ভালো করা সম্ভব হয়। ঠিক আছে, যদি আনট্রিটেড অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খারাপের দিকে চলে যাবে। এবং এটার বিভিন্ন গ্রেড আছে, যেমন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এগুলো গ্রেড আছে। কোন গ্রেডে আছে মানে কত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে এরকম আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম। গ্রেড 3 টা হচ্ছে সব থেকে অ্যাডভান্সড, অনেক বেশি পরিমাণে যখন জমে যাবে, কি জমবে? ফ্যাট জমবে, তখন এটা বলা হবে গ্রেড 3। রোমান সংখ্যায় লেখা হয়, আই, ডাবল আই, ট্রিপল আই, এভাবে লেখা হয় আর কি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। ঠিক আছে, G1, G2, G3, আপনারা ঘাবড়াইবেন না। আবার দেখেন আলট্রাসোনোগ্রামে লেখা থাকতে পারে ফ্যাটি লিভার ডিজিজ G1,
মানে GI, আপনার রোমান সংখ্যায় 1 লেখা থাকবে, G1 G2 G3 ফ্যাটি লিভার ডিজিজ বা শুধু ফ্যাটি লিভার এরকম লেখা থাকতে পারে। তাহলে এটা একটা রিভার্সিবল কন্ডিশন। যকৃৎ বা লিভারের এই অবস্থা যেটা ভালো হয়, যেটার বিভিন্ন গ্রেড আছে, যেখানে লিভারে চর্বি জমে, তো ট্রাইগ্লিসারাইড এবং অন্যান্য ফ্যাট বিশেষ করে এসে কন্ট্রিবিউট করে চর্বি জমাতে। এগুলো আমরা বুঝলাম, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে কোলেসিস্টাইটিস। হোয়াট ইজ কোলেসিস্টাইটিস? কোলেসিস্টাইটিস কাকে বলা হয়? ইনফ্লামেশন অফ গল ব্লাডার ইজ কল্ড কোলেসিস্টাইটিস। মানে হচ্ছে যে এই যে গল ব্লাডারটা আছে, যেটা লিভারের এই যে বাইল ডাক্ট, অর্থাৎ কমন বাইল ডাক্ট, যেটা কমন বাইল ডাক্টের উপরে রাইট এন্ড লেফট হেপাটিক যে ডাক্ট আছে, এটা রাইট এবং লেফট মানে ডান পাশের একটা লোব, বাম পাশের একটা লোবে দুইটা নালী ঢুকছে। নালী ঢুকে তারপর দুই লোব থেকে বাইল বা পিত্তরস পরিবহন করে এই পিত্ত থলিতে এসে জমা করে। এই পিত্তথলির ভিতরে বা পিত্তথলিতে যদি কি হয়, যদি পিত্তথলিতে প্রদাহ তৈরি হয়, ইনফ্লামেশন তৈরি হয়, তখন সেটাকে বলা হয় কোলেসিস্টাইটিস, ঠিক আছে। এখানে ব্লাডারাইটিস, গল ব্লাডারাইটিস কিন্তু হয় না, এটার একটু ভিন্ন নাম মনে রাখবেন। গল ব্লাডারে যদি প্রদাহ হয় সেটার নাম হবে কোলেসিস্টাইটিস। কি হবে? কোলেসিস্টাইটিস। আশা করছি মনে থাকবে। আর যদি প্রস্রাবের থলিতে ইনফেকশন হয় তাহলে সেটাকে বলা হবে সিস্টাইটিস। প্রস্রাবের থলিতে ইনফেকশন হলে হবে এটা সিস্টাইটিস। দেখেন দুইটা থলির কিন্তু সেম নাম, কোথাও ব্লাডারাইটিস বলে নাই। এখানে গল ব্লাডারে যদি ইনফ্লামেশন হয় বলা হচ্ছে কোলেসিস্টাইটিস, অপরদিকে প্রস্রাবের থলি বা মূত্রথলিতে যদি ইনফ্লামেশন হয় তখন সেটাকে বলা হবে সিস্টাইটিস। হ্যাঁ, মাথায় রাখবেন, এগুলো রোগ অবস্থাজনিত নাম। এরপর বলা হচ্ছে কোলেলিথিয়াসিস। এন্ড হোয়াট ইজ কোলেলিথিয়াসিস? কোলেলিথিয়াসিস আর লিথিয়াসিসের আরেকটা নাম হচ্ছে গলস্টোন। কোলেলিথিয়াসিসের আরেকটা নাম হচ্ছে গলস্টোন। এই শব্দটা যদি আক্ষরিকভাবে আমরা ভাবি বা চিন্তা করি, কলে মানে হচ্ছে যে রিলেটেড টু গল ব্লাডার, রিলেটেড টু গল ব্লাডার, আর লিথিয়াসিস যেখানেই দেখবো সেখানে প্রসেস অফ স্টোন ফরমেশন কে বোঝায়। মানে কোনো পাথর যখন সেখানে তৈরি হয়, যখন কোনো পাথর সেখানে তৈরি হয় তার আগের ওয়ার্ড যা থাকবে সেখানে পাথর বুঝাবে। তার মানে কলে মানে গল ব্লাডার, লিথিয়াসিস মানে পাথর, তার মানে গল ব্লাডারের মধ্যে পাথর। এই অর্থে এটাকে গলস্টোনও বলা যায়। কোলেলিথিয়াসিসকে কি বলা যায়? গলস্টোনও বলা যায়। তাহলে কোলেলিথিয়াসিস অর গলস্টোন আর হার্ডেন্ড মানে শক্ত। হার্ডেন্ড মানে কি? শক্ত। এটা শক্ত হয়ে ডিপোজিট করবে, ডিপোজিটস, হার্ডেন ডিপোজিটস অফ ডাইজেস্টিভ ফ্লুইড। যে ডাইজেস্টিভ পরিপাকের যে ফ্লুইড গুলো আছে সেগুলো যদি হার্ডেন্ড হয়ে ডিপোজিট করে এবং দ্যাট ক্যান ফর্ম, এগুলো আমাদের গল ব্লাডারে স্টোন তৈরি করে। ইন ইওর গল ব্লাডার, গল ব্লাডারে পাথরের মতো একটা অবকাঠামো বা একটা স্ট্রাকচার, আর্কিটেকচার তৈরি করে। তার মানে গল স্টোন বা এই পিত্তথলিতে যদি পাথর তৈরি হয় তাকে কি বলা হবে? তাকে বলা হবে হচ্ছে গলস্টোন, ঠিক আছে। পিত্তথলির পাথরকে বলা হবে কি? গলস্টোন বা কোলেলিথিয়াসিস। আশা করছি বুঝে আসছে। তারপরে এখানে বলা হচ্ছে কি? তারপরে এখানে বলা হচ্ছে যে যদি ডিক্রিজড ইন বাইল, বাইল যদি ফ্লো কমে যায়, আমাদের লিভার কি করছে? প্রতিনিয়ত পিত্তরস নির্গমন করতেছে। কোনো কারণে যদি পিত্তরস নির্গমন করা কমে যায়, ডিক্রিজ করে, এটা হতে পারে কিসের কারণে? এটা হতে পারে আপনার এখানে অবস্ট্রাকশন, এই যে কোনো রাস্তার মধ্যে কোনো বাধা আছে, কোনো কি আছে? বাধা আছে, যে কোনো বাধার জন্য, অথবা ইনফ্লামেশনের জন্য, অথবা চিপে গেছে রাস্তা এই কারণে, অথবা কোনো স্টোন জমছে, পাথর হয়েছে এই কারণে নালীর মধ্যে। যদি এরকম কিছু হয় তখন কি হবে? লিভার থেকে বাইল বা পিত্তরসের সিক্রেশনটা কমে যাবে। যে কারণে পিত্তরসের সিক্রেশনটা কমবে, আমরা এটাকে বলবো কোলেস্টেসিস। কোলেস্টেসিস মানে কমে যাওয়া আর কি। কলে মানে গল ব্লাডার, রিলেটেড টু গল ব্লাডার, রিলেটেড টু বাইল, এরকম অর্থে বোঝায়। হ্যাঁ, তাহলে কোলেস্টেসিস মানে গল ব্লাডার থেকে পিত্তরসের নির্গমন, নিঃসরণটা কমে যাওয়া, ঠিক আছে, নিঃসরণটা কমে যাওয়া। তাহলে এইটুক পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি এই ক্লাসগুলো থেকে যে ডিজিজ কন্ডিশন গুলো আমরা পড়িয়েছিলাম, এই ডিজিজ কন্ডিশন গুলো আপনারা একটু আলোকপাত ভালো করে করবেন এবং এমন ভাবেই বোঝার চেষ্টা করবেন যাতে সারা জীবন এটা দ্বিতীয়বার না বলতে হয়। জন্ডিস পড়ানো হয়েছে, বুঝেছি আমরা। তারপর আমরা হেপাটাইটিস বুঝেছি, ভাইরাল হেপাটাইটিস বুঝেছি। তারপরে লিভারের মধ্যে অ্যাবসেস, ফোড়া হলে সেটা লিভার অ্যাবসেস বলে সেটা বুঝেছি। লিভারের মধ্যে চর্বি জমলে সেটাকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়, সেটা জেনেছি। লিভার বা হেপাটিক সিরোসিস একটা লিভারের সর্বশেষ পরিণতি, সেটা জেনেছি। পলিসিস্টাইটিস যেটাকে বলা হচ্ছিল মানে গল ব্লাডারের প্রদাহ, গল ব্লাডারের যদি প্রদাহ হয় তাহলে কোলেসিস্টাইটিস বলা হচ্ছিল। তারপর কোলেস্টেসিস মানে যদি যেটা এখনই বললাম, বাইল ফ্লো যদি ডিক্রিজ করে তখন সেটাকে
কলেস্টেসিস বলা হয়। আর কলেলিথিয়াসিস মানে পাথর, গলব্লাডারে পাথর। এগুলো ডিজিজ কন্ডিশন গুলো আশা করছি আপনারা বুঝেছেন। তো যা কিছু ডিসকাস করেছি খুব মনোযোগ দিয়ে পড়েন, রিপিটেডলি দেখেন, পিডিএফ দেখেন, লেখেন, লিখে লিখে দেখে দেখে শুনে শুনে মুখস্থ করতে থাকেন। হোপ ইউ আর প্র্যাকটিসিং মেডিকেল সায়েন্স রেগুলারলি। যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট প্রাইভেট মিটিং এ আমাকে প্রশ্ন করেন। থ্যাংক ইউ ফর কিপিং উইথ মি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।